আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আজকে প্রথমে আমরা ডিফল্ট রাউটিংটা করব। হ্যাঁ, ওকে। আমাদের আরেকটা রাউটিং বাকি ছিল, সেটা হচ্ছে ডিফল্ট রাউটিং, সেটা করব। প্রথমে একটু থিওরিটা দেখি। A default route is the route that takes effect when no other route is available for an IP destination address. অর্থাৎ টোটাল নেটওয়ার্ক আমরা গত ক্লাসগুলোতে ওএসপি, বিজিপি, ইআইজিআরপি এর রিপ ভার্সন 2 অথবা স্ট্যাটিক রাউটিং করছি। হ্যাঁ, পাশাপাশি যে কোনো কনফিগারেশনে যে কোনো রাউটার আমরা একটা ডিফল্ট রাউট করে রাখি। এই জন্য করি যখন অন্য কোনো রাউটের কোনো প্রকার ল্যাকিংস থাকলে যেন এই রাউটটা কাজ করে। এই রাউটের কাজ হলো যে কোনো রাউটারের মধ্যে যে কোনো রিকোয়েস্ট আসলে সে তার পার্শ্ববর্তী রাউটারের মধ্যে সেটাকে কি করে দিবে, পাস করে দিবে। ওই কথাটা এখানে বলা হচ্ছে, এ ডিফল্ট রাউট ইজ দ্য রাউট দ্যাট টেকস ইফেক্ট হোয়েন নো আদার রাউট ইজ অ্যাভেলেবল ফর অ্যান আইপি ডেস্টিনেশন অ্যাড্রেস। যদি ডেস্টিনেশনের মধ্যে, সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে অন্য কোনো রাউট না থাকে, তখন এই ডিফল্ট রাউটটা করা থাকলে সে কি করে দিবে, রাউটটাকে ডেস্টিনেশনে পাঠিয়ে দিবে। If the destination address is not local, the device check its routing table. যদি ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে সে না পায়, তখন সে রাউটিং টেবলটা কি করে, চেক করে। If the remote destination subnet is not listed, সে যদি তার ডেস্টিনেশনে না পায় in the routing table, the packet is forwarded to the next hop. ওই প্যাকেটটা তার নেক্সট হোপে চলে যাবে টুয়ার্ড দ্য ডেস্টিনেশন ইউজিং দ্য ডিফল্ট রাউট। অর্থাৎ একদম সহজভাবে যদি বলি, যখন একটা রিকোয়েস্ট সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে কোনো রিকোয়েস্ট আসবে, এই রাউটটা করা থাকলে রাউটার তার পার্শ্ববর্তী রাউটের মধ্যে কি করে দিবে, পার্শ্ববর্তী হোপের মধ্যে এটা পাঠিয়ে দিবে। The default route generally has next hope address of another routing device which performs the same process. The default route generally has a next hop address of another routing device which performs the same process. অন্যান্য রাউটিং আমরা একদম সোর্স থেকে ডেস্টিনেশন পুরোটাকে দেখাই দিতাম। হ্যাঁ, তো ডিফল্ট রাউটের কাজ হইলো, আমরা তো ডেস্টিনেশন জানিই না কি দেখাবো, তো আমরা প্রত্যেকটা রাউটারে একটা ডিফল্ট রাউট করে রাখবো। ডিফল্ট রাউট মানে সমস্ত আইপি কে ওপেন করে দিয়ে রাখবো। এখন সে কি করবে, সোর্স থেকে প্রথম রাউটার সেকেন্ড রাউটারের কাছে ডাটা পাঠিয়ে দিবে, সেকেন্ডটা থার্ডটার কাছে ডাটা পাঠিয়ে দিবে। তো এইভাবে করে ডিফল্ট রাউটটা হবে। দ্য প্রসেস রিপিটস আনটিল এ প্যাকেট ইজ ডেলিভার্ড টু দ্য ডেস্টিনেশন। যতক্ষণ পর্যন্ত ডেস্টিনেশন যাবে না ততক্ষণ প্রসেসটা কি চলতে থাকবে। ঠিক আছে, এখানে থিওরি কথাগুলো বললাম, আমরা প্র্যাকটিক্যাল করি তাহলে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমে 3টে রাউটার নিচ্ছি, 2911, 2911। এরপরে সুইচ নিচ্ছি 3টা, রাউটার টু রাউটার ক্রসওভার, আর হচ্ছে রাউটার টু সুইচ স্ট্রেট থ্রো।
আচ্ছা, নেটওয়ার্কটাকে আমরা একটু সাজায় ফেলি। এটা হলো মনে করেন 30.0.0.0/8। এটা 30 দিলে এটা 20 দিচ্ছে। আমরা এক একবার প্রত্যেকটা রাউটিং এর সময় এক একবার এক এক ধরনের আইপি দিচ্ছি, যেন আপনারা সব ধরনের আইপি দিয়ে প্র্যাকটিস করতে পারেন। 10, 20, 30/8 দিলাম এই তিনটে নেটওয়ার্ককে। এরপরে এই নেটওয়ার্কটাকে আমি দিচ্ছি 40.0.0.0/8। এটা দিচ্ছি 50.0.0.0/8। আচ্ছা, তো এই পোর্টগুলোতে আইপি দিতে হয় না। এটা দিলাম 01, এটা দিলাম 02, এটা দিলাম 02, এটা দিলাম কি 01। এরপরে এখানে দিলাম 10.0.0.1, এখানে দিলাম মনে করেন 10.0.0.10। এখানে এই পোর্টে দিলাম 20.0.0.1 দিলাম। এই পিসিতে মনে করেন দিলাম 20.0.0.10। এটা দিলাম 30.0.0.10 দিলাম। এটা মনে করেন দিলাম 1, 30.0.0.1। ওকে, একটা নেটওয়ার্ক তৈরি করছি। আমরা কখনো 3টা রাউটার নিয়ে, কখনো 4টা নিয়ে, কখনো 5টা নিয়ে। 5টা নিয়ে করলে একই রকম হবে। আমি তো মনে করেন একটা দেখাচ্ছি। হ্যাঁ, আপনাদের উচিত হচ্ছে প্রথমত এটা ঠিক মতো সাকসেসফুলি করা, এরপর বাসায় আর একটু প্র্যাকটিস করা। 3টে রাউটার যায় 4টা রাউটার নিয়ে কাজ করলেন, 4টার জায়গায় 5টা নিয়ে কাজ করলেন। আচ্ছা, এখন আমরা আইপি গুলো বসাই। কনফিগ ডেস্কটপ 30.0.0.10, 30.0.0.1। এটা দিচ্ছি 20.0.0.10/20.0.0.1। এটা দিচ্ছি 10.0.0.10, 10.0.0.1 গেটওয়ে দিয়ে দিলাম। আচ্ছা, এখন রাউটারে ঢুকে রাউটারের কাজগুলো করবো আস্তে আস্তে। CLI নো, আইপি গুলো বসাচ্ছি। enable, config, টার্মিনাল, ইন্টারফেস, গিগাবাইট, 0/1। কোনো ভুল হইলে বলিয়েন। আইপি অ্যাড্রেস 30.0.0.1। আপনার মাস কত 255, তাই না? ক্লাসে যেহেতু 0.0.0, নো শাটডাউন। এরপর এক্সিট, এরপর ইন্টারফেস। দেখা যাচ্ছে না? আর একটু বড় করে দিব। রেফারেন্স থেকে দেখা যাচ্ছে না। এটা না সিএলআই টা। সিএলআইটা না 8 আছে, হ্যাঁ হ্যাঁ 11 করে দিচ্ছে। অ্যাপ্লাই দেন নাই? অ্যাপ্লাই দিনে হয়েছে তো। হয়েছে না? হয়েছে বড় হয়েছে। আচ্ছা, ইন্টারফেস গিগাবাইট 0/0, আইপি অ্যাড্রেস এটা হবে এই পোর্টে। তাহলে 52টা 50.0.0.2, 255.0.0.0। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে। নো শাটডাউন। এর আগেরটাতে নো শাটডাউন দিছিলাম। নো শাটডাউন, এক্সিট।
এবার এই রাউটারে ঢুকবো, CLI no enable config terminal interface gigabyte 0/1 থেকে এটা দিয়ে শুরু করতেছি। 0/1 IP অ্যাড্রেস 50.0.1 255.0.0.0 no shutdown exit interface gigabyte নিচে তো হচ্ছে 0/2 IP অ্যাড্রেস 20.0.0.1 এই আইপিটা 255.0.0.0 no shutdown exit interface gigabyte 0/0 IP অ্যাড্রেস এটা 40.2 40.0.0.2 255.0.0.0 no shutdown exit তিনটা পোর্টের আইপি বসে ফেলছি এর সেকেন্ড রাউটারে। এখন আমরা আসবো থার্ড রাউটারে। no enable config terminal interface gigabyte 0/0 IP অ্যাড্রেস এটা হলো 40.0.0.1 255.0.0.0 no shutdown exit interface gigabyte 0/1 IP address 10.0.0.1 255.0.0.0 no shutdown exit আচ্ছা এটা আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করছি কারণ এগুলো আপনারা অলরেডি পারেন। আমরা দেখি এখন ল্যান্ড নেটওয়ার্ক তৈরি হয়েছে কিনা। সাকসেসফুল এটা লাইট এখনো জ্বলে না, এটা সাকসেসফুল হবে না, আমরা দিয়ে রাখি। লাইট আপ হইছে, এখন সাকসেসফুল হবে। আচ্ছা আমরা জাস্ট নেটওয়ার্কটা তৈরি করছি, আইপি কানেক্টিভিটি এস্টাবলিশ করছি, ফিজিক্যাল কানেক্টিভিটি এস্টাবলিশ করছি, এগুলো অলরেডি আপনারা জানেন। এখন আমরা ডিফল্ট রাউট করব। আপনাদের মধ্যে কেউ কখনো মাইক্রোটিক কনফিগার করছেন? না মাইক্রোটিক না করা হয়নি। আচ্ছা মাইক্রোটিকের মধ্যে সেম কাজটা করা হয় তো। আচ্ছা তাহলে আসি, খুব সিম্পল, এটা আরো সহজ। রাউটার 1 এ আসলাম, কনফিগ মোডে আছে, ঠিক আছে? রাউটার 1 এ কনফিগ মোডে আছে। আমি একটা আইপি রাউট দেখাবো, আইপি রাউট 0.0.0.0 এরপর তার সাবনেট মাস্ক বা তার সাবনেট মাস্ক হবে 0.0.0.0 আর হচ্ছে আচ্ছা এখন এই রাউটটা মনে করেন আমার এদিকের যে কোনো রিকোয়েস্ট এদিক দিয়ে তো বের হবে, 0.2 দিয়ে না বের হবে। হ্যাঁ এখন এই রাউটারকে বলে দিচ্ছি তোমার ডেস্টিনেশন হচ্ছে 0.0.0 0.0. মানে হচ্ছে অল আইপি। এটা মাইক্রোটিকে এই ধরনের একটা কনফিগারেশন আছে রাউট দেখানোর সময়। আর রাউটের মধ্যে যদি জিরো দেওয়া হয় আর কি, নির্দিষ্ট আইপি না দিয়ে, কখন আমরা জিরো দিব? যখন আমরা আসলে ডেস্টিনেশন জানি না, হ্যাঁ, তখন আমরা প্রত্যেকটা বড় বড় রাউটারের কনফিগারেশন এরকম একটা ডিফল্ট রাউট করা থাকে।
যেন মাঝখানে যদি আমার এই ইন্টারনাল মনে করেন ওএসপি করছেন বা বিজিবি করছেন, কোনো কিছু কোনো কনফ্লিক্ট হইলে, ঝামেলা হইলে, যদি ডিফল্ট রাউট করা থাকে তাহলে সে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত আপনার ডাটাটাকে মোছাই দিবে। এটা হলো ডিফল্ট রাউটের অ্যাডভান্টেজ, কারণ আমি অল আইপি কে ডেস্টিনেশন দিয়ে রাখছি। আচ্ছা, এখন এদিকে রিকোয়েস্ট গুলা বের হইতে হইলে তো এই পোর্ট দিয়ে বের হইতে হবে, তাই না? তাহলে এখন এখানে এটা একটু দিতে হবে, 0.0.0.2 আইপি রাউট অল আইপি, তার আইপি এবং তার সাবনেট মাস্ক অল আইপি 0 সাবনেট মাস্ক 0 0। কিন্তু এই রিকোয়েস্ট গুলো বের হইতে হলে এই পোর্টটি বাইরে বের হইতে হবে, তা সেই জন্য আমি কি দিলাম, এই আইপিটা দিলাম। ঠিক আছে, এই রাউটারের কাজ শেষ। ওকে, এবার আসবো শেষেরটাতে। শেষেরটা তো সিমিলার কাজ হবে, আইপি রাউট 0.0.0.0 সাবনেমাস 0.0.0.0। এন্ড এদিকে যে কোনো রিকোয়েস্ট, বের হইতে হলে তো এ পোর্ট দিয়ে বের হইতে হবে, তাই না? যার কারণে ওয়াইপিডে দিলাম 50.0.0.1। এই দুইটা রাউটারের কাজ শেষ। অর্থাৎ এই এন্ড থেকে যত রিকোয়েস্টে যাক সে 0.0 মানে অল আইপিতে পাঠিয়ে দিবে। এবং কি বের হইতে হলে তো তাকে গেটওয়েটা দেখাইতে হয়, তাই না? এই গেটওয়েটা দেখাই দিলাম, তুমি বের হবা কোন দিক দিয়ে, এই দরজা দিয়ে বের হবো। দুইটা রাউটারের কাজ শেষ, এবার থার্ড রাউটার আসবো। থার্ড রাউটারে আইপি রাউট, খেয়াল করেন দেখেন আমি কি লিখছি, থার্ড রাউটার থেকে এই রাউটার, এখন এই পাশের ডেস্টিনেশন, এই পাশের নেটওয়ার্ক এটা না, তাহলে এই রাউটারকে বুঝিয়ে দিছি এই পাশে একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখলাম, ওই নেটওয়ার্কের সাবনেট মাস্কটা লিখলাম। এন্ড এই নেটওয়ার্কে আসতে হলে তাকে তো এই পোর্ট দিয়ে আসতে হবে, তাই না? ওই আইপিটা লিখলাম, একটা কাজ দেখাইলাম। সিমিলারলি এই পাশটা দেখাই দিব। আবার আইপি রাউট, এই রাউটারকে বলে দিচ্ছি তোমার এই পাশে একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ক হলো কত, 30.0.0.0। ওইটা সাবনেট মাস্ক হলো 255.0.0.0। এন্ড এই নেটওয়ার্ক আসতে হলে কোন গেটওয়ে দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, সেটা দেখা দিলাম 50.0.0.2। এখন দেখবেন সবাই সবার সাথে রিচেবল হয়ে গেছে, সাকসেসফুল। সাকসেসফুল। এটাই হলো ডিফল্ট রাউট। ওই দুই পাশের রাউটারের মধ্যে যেটা দেখাইতে হয় সেটা হইলো ওই যে 0.0.0 মানে অল আইপি কে রাউট দেখাই দিতে হয়। আর মাঝখানেরটা কি করবে, এ পাশের নেটওয়ার্ক একবার দেখাবে, দেখাই সাবনেট মাস্ক, এরপরে গেটওয়েটা দেখাই দিবে, আর ওই পাশেরটা দেখাই, এরপরে কি দেখাবে, গেটওয়েটা দেখাই দিবে। আপনার তাহলে প্রথমে খাতায় ড্র করে ফেলেন, সবাই তো বাসায় নাকি, বা খাতা কলম তো আসতো, তাই না? খাতায় প্রথমে ডিজাইনটা ড্র করে ফেলেন, এরপর আমি রাউটারের ওই কনফিগারেশন গুলো ওপেন রাখতেছি। যদি বলেন আগে খাতা ড্র করেন, এরপরে আমরা কথা বলি। হ্যাঁ, काम नहीं कर रहे এটার জন্য।
আচ্ছা শেষ। আমরা কি পিসিতে ইয়া করে ফেলবো? আর কি চলে গেছে নাকি? হ্যাঁ, কিছু বলছেন? স্যার এখন ওই কি আমরা আমরা কি পিসিতে ইয়া করে ফেলবো নাকি এটা? করে ফেলবো কনফিগার? হ্যাঁ জি, করে ফেলেন, করে ফেলেন। তার কোনো প্রবলেম হলে ডিসকাস করা গেল।
কোনো সমস্যা হলে জানেন, ওকে। কোনো সমস্যা হলে জানেন, স্ক্রিন শেয়ার করেন। জি স্যার, হয়েছে। আচ্ছা, বাচ্চাদের শেষ করুক, আমরা একটু আর একটু 2-3 মিনিট ওয়েট করি। আচ্ছা।
আর কারো কি হচ্ছে? আর কারো কি শেষ হয়েছে? মনে তো হয় না। আপনি যতটুকু হয়েছে ততটুকু স্টপ করেন, হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে কমান্ড গুলো আবার ঢুকিয়ে দিয়েছি। আমরা নেক্সট চলে যাই। আচ্ছা, যদি 4টা রাউটার থাকতো তাহলে? এখন মাঝখানে দুটোটাতে তখন কি করতে হবে? ওই তিনটে তিনটে করে হবে। রাউটার 2 তে তিনটে করে হবে, রাউটার 3 তে তিনটে করে হবে, আর ওই ও, পাশে দুই পাশে একটা একটা করে। শুধু এন্ড পয়েন্ট গুলা 0.0 চলবে দুই পাশের? হুম হুম। অর্থাৎ এই মাঝখানে থাকার কারণ রাউটার 2 এর ক্ষেত্রে এই পাশে একটা রাউট দেখাইতে হয়েছে, এই পাশে একটা রাউট দেখাইতে হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, যদি এখন 4টা রাউটার হয় তাহলে সেটা নিয়ারেস্ট এই পাশে একটা রাউট দেখাবে, এই পাশে একটা রাউট দেখাবে। এ কি করবে, তারা এই পাশে একটা রাউট দেখাবে, ওই এই পাশে পাশেরটা। একটা রাউট দেখাবে, আহ, আর এই পাশে দেখেন আরেকটা রাউটার, সে তার এই পাশকে দেখাই দিবে। বুঝছে। এবার করে দেখতে হবে, করার পরে কনফিডেন্স চলে আসবে। আচ্ছা, তাইলে এবার আসেন একটু আমরা আজকে ডিফল্ট রাউটটা করলাম। হ্যাঁ, হ্যাঁ। আর রাউটিং এর ব্যাপারে আমি থিওরিটা আজকে একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, থিওরি নিয়ে আমরা কম কথা বলছি, আজকে হ্যাঁ। একটু আবার থিওরি নিয়ে কথা বলি। আর টোটাল রাউটিং এর একটা থিওরি, যে কনসেপ্ট গুলো অবশ্যই মাথায় থাকতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের রাউটিংটা কি শেষ। প্রথমত আমরা যে এই কয়েকদিন রাউটিং করলাম, হুম। রাউটিংটা হচ্ছে নেটওয়ার্কে সংযুক্ত কোনো গন্তব্যে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত পথ বাছাই করার প্রক্রিয়া। একটা একটা নেটওয়ার্ক হইতে অন্য আরেকটা নেটওয়ার্কে যাওয়ার জন্য কোন প্রসেসে গেলে সবচেয়ে বেস্ট হবে সেটা বের করার প্রক্রিয়াটাই হচ্ছে রাউটিং। তো রাউটিং এর মধ্যে আমরা অনেকগুলো প্রকার পেয়ে যাচ্ছে। কখন কোন টাইপসের রাউটিং করবো সেটা ডিপেন্ডস করবে আমাদের নেটওয়ার্ক সাজানোর উপর। ঠিক আছে, তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে রাউটিং বলতে কি বুঝেন,
তখন আপনাকে এই কথাটা বুঝে বলতে হবে। রাউটিং হচ্ছে নেটওয়ার্কে সংযুক্ত কোন গন্তব্যে কোন গন্তব্যে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত পথ বাছাই করার কি প্রক্রিয়া। সাধারণত রাউটার নামক এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করে রাউটিং এর কাজ করা হয়। আমরা সমস্ত কাজে রাউটারে করছি। নেটওয়ার্কের ডেটা বা ট্রাফিক গন্তব্যে যাওয়ার জন্য কোন পথ সবচেয়ে উত্তম তা বাছাই করা এবং সেই পথে ট্রাফিক পাঠিয়ে দেওয়াই হলো রাউটারের কাজ, যা রাউটিং নামে পরিচিত। রাউটার এর কাজই হলো এটা নিয়ারেস্ট রাউটারে ডেটাকে পাঠানো। এই টোটাল প্রসেসটা কি, বেস্ট রাউট দেখানোর প্রসেসটাই হলো কি রাউটিং। আমরা এটা বলছি। আচ্ছা, খেয়াল করেন আমার রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4, রাউটার কি 5। আচ্ছা, তাহলে এখন রাউটার 1 থেকে যদি আমি একটা ডেটা রাউটার 5 এ পাঠাতে চাই, হ্যাঁ, তাহলে কোন দিক দিয়ে গেলে তার জন্য সবচেয়ে বেস্ট হবে? সম্ভবত রাউটার 1 থেকে রাউটার 4, রাউটার 4 থেকে রাউটার রাউটার 5। 5, তাই না? এদিক দিয়ে গেলে কি হবে বেস্ট? এখানে রাউটিং এর একটা ছবি দেখানো হলো। আচ্ছা, আর এই টোটাল রাউটিং প্রোটোকল 3 প্রকার: স্ট্যাটিক, ডিফল্ট, ডাইনামিক। আমরা একদম প্রথম দিকে স্ট্যাটিক রাউটিংটা করছি, আর গত ক্লাসগুলোতে ডাইনামিক নিয়েছিলাম। এরপরে মাঝখানে আজকে এসে ডিফল্ট। ডাইনামিক কয় প্রকার? 2 প্রকার। আপনি যখন জবের ভাইবা টাইবা দিতে যাবেন তখন এগুলো নিয়ে প্রশ্ন করবে। ডাইনামিক রাউটিং হচ্ছে 2 প্রকার, আইজিপি আর একটা হচ্ছে ইজিপি, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, আর একটা হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ইন্টেরিয়র মানে হচ্ছে এই রাউটিং গুলো ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে করা হয়। মানে আমার 2টা ব্রাঞ্চ, 4টা ব্রাঞ্চ, 5টা, 10টা ব্রাঞ্চের ভিতর আইজিপি বলতে এরকম। ইন্টেরিয়র আমার আইজিপির সাথে যদি বাহিরের কোনো নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করতে হয় তখন এক্সটেরিয়র এক্সটেরিয়র আর এক্সটেরিয়রের মধ্যে কি কমপ্লিট করে আমরা বিজিবি কমপ্লিট, ঠিক আছে? হ্যাঁ, ওকে, আমরা বলছিলাম বিজিপি দিয়ে কর এক্সটেরিয়র। এটা লিখেছিলাম না, 2টা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের মধ্যে কমিউনিকেশন করার জন্য বিজিবি কমপ্লিট করা হয়। হ্যাঁ, আইএসপি কানেকশন এস্টাবলিশের জন্য বিজিবি কমপ্লিট করা, কারণ আইএসজি হচ্ছে অন্য একটা কোম্পানি, আমি হইলাম অন্য একটা কোম্পানি। আমাদের এই দুটো সেপারেট কোম্পানির এএস নাম্বার অটোনোমাস সিস্টেম সেপারেট ডিফারেন্ট, তাদের দুইজনের মধ্যে কমিউনিকেশন করার জন্য বিজিবি কমপ্লিট। আর ইন্টেরিয়র হচ্ছে আমার নিজের নেটওয়ার্কের মধ্যে, আমার এখানে টোটাল নেটওয়ার্কের এএস নাম্বার একই, অটোনোমাস সিস্টেম একই, তাহলে সেক্ষেত্রে আইজিবি কমপ্লিট করা হয়। আইজিবির মধ্যে আবার 2টা প্রকার আছে: ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল আর লিংক স্টেট রাউটিং প্রোটোকল। ডিসটেন্স ভেক্টরের মধ্যে একটা হচ্ছে রিকারশন 2 আর একটা হলো ইআইজিএল। আর ইআইজিএলপি হচ্ছে সিস্টেম প্রোপ্রাইটারি, আর রিকারশন 2 এর মধ্যে একটা ল্যাকিং আছে, সেটা কি সে 15টার বেশি হোপ কাউন্ট করতে পারে না, 15টা রাউটারে বেশি চাইয়ে সেটা কমপ্লিট করা যায়। ওকে, আচ্ছা, ডিসটেন্স ভেক্টর বলতে কি বুঝাইছে? আচ্ছা, এরপর আচ্ছা সেটা বলছি। এরপর হচ্ছে লিংক স্টেট রাউটিং প্রোটোকল। লিংক স্টেটের মধ্যে হচ্ছে ওএসপি আর একটা কি আইএসআইএস। আচ্ছা, আরেকটা কি আইএসআইএস। আইএসআইএস টা আমরা একদমই করি নাই। কেন করি নাই? কারণ এটা একদমই মার্কেটে এটা খুব একটা ভালো সার্ভিস দেয় না, যারা টোটালি কোনো নেটওয়ার্কে আইএসআইএস টা ইউজ করা হয় না। আর লিংক স্টেটের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে কি ওএসপি, বা আইজিপির মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে কি ওএসপি। আপনার যে কোনো জবের ইন্টারভিউ দিতে গেলে এই দুইটা নিয়ে মূলত প্রশ্ন করবে, ওএসপিএফ আর একটা হচ্ছে কি বিজিপি। আবার কেউ কেউ ইএজিএফপি নিয়ে প্রশ্ন করবে, কারণ ওদের নেটওয়ার্ক তো এগুলো দিয়ে চলতেছে। হ্যাঁ, কারণ শুধুমাত্র সিসকো ডিভাইস হলে ইএজিএফপি দিয়ে কাজ করে। ওকে, এখন কত হলো ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলের মধ্যে 2টা প্রকার, একটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল আর একটা হলো কি লিংক স্টেট। আচ্ছা, এটা আসতেছে সামনে, আমি এটা দেখাচ্ছি ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল এবং লিংক স্টেটের ব্যাপারটা। তাহলে রাউটিং প্রোটোকল কয় প্রকার? 3 প্রকার। কি কি? স্ট্যাটিক, ডিফল্ট, ডাইনামিক। বলেন তো দেখি, বলেন তো। রাউটিং প্রোটোকল 3 প্রকার: স্ট্যাটিক, ডিফল্ট, ডাইনামিক। ডাইনামিক আবার 2 প্রকার, সেটা হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে আর এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকলস। তো ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলস 2 রকম আছে: ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল আর লিংক স্টেট রাউটিং প্রোটোকল।
সেখানে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের মধ্যে আছে রিভার্সন 1 2 আর আইজিআরপি অথবা ইআইজিআরপি। আর লিংক স্টেট রাউটিং প্রোটোকল দুইটা ওএসপিএফ আর আইএসআইএস। আর সেখানে আমরা এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকলের মধ্যে পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল, তারপর হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল। আচ্ছা, এই অন্যকে একজন আবার একটু রিপিট করুন তো। রাউটিং প্রোটোকল হচ্ছে তিন প্রকার, স্ট্যাটিক, ডিফল্ট, ডাইনামিক। ডাইনামিক আবার দুই প্রকার, একটা হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, একটা এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল দুই প্রকার, একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, লিংক স্টেট প্রোটোকল। ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলের মধ্যে আছে রিভার্সন 2 আর ইআইজিআরপি। আর লিংক স্টেট রাউটিং প্রোটোকলের মধ্যে আছে ওএসপিএফ এন্ড আইএসআইএস। আর এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকলের মধ্যে আছে বর্ডার গেটওয়ে প্রোটোকল, বিজিপি রাউটিং। আচ্ছা, এখানে ডিসটেন্স ভেক্টর এবং লিংক স্টেটের প্রথম পার্থক্য হলো ডিসটেন্স ভেক্টর। হ্যাঁ, এটা ডিসটেন্সটা হচ্ছে খুব কম, খুব শর্টেস্ট ডিসটেন্সের মধ্যে এই রাউটিং প্রোটোকলটা ইউজ করা হয়। আর লিংক স্টেট বলতে যেটা বোঝাচ্ছে এটাকে এটা হচ্ছে ডাইনামিক, প্রথম তো এটা ডাইনামিক রাউটিং প্রোটোকল। কমপ্লিট নেটওয়ার্কের মধ্যে কি করা হয়, একটা কমপ্লিট মানে বড় এবং বৃহৎ নেটওয়ার্কের মধ্যে এটা কনফিগার করা হয়। ডিসটেন্স ফ্যাক্টর এখানে ডিসটেন্সের একটা লিমিটেশনস আছে, কি আছে, লিমিটেশনস আছে, যার কারণে এটাকে আলাদা করছে। আর এখানে ডিসটেন্সের কি নাই, ওই লিমিটেশনসটা নাই। ওএসপিএফ 20 30 40 50 এর আউটার মধ্যে কি করা যাবে, ওএসপিএফ করা যায়। কিন্তু ওই রিভার্সন 2 যে একটা ল্যাকিংস আছে সেটার কারণে, এবং ইএজিআইপির মধ্যে কি আছে, একটা শর্ত প্রযোজ্য আছে যে হ্যাঁ এটা শুধুমাত্র সিস্টেমের ভিতরে করা যাবে, অন্য কিছুর মধ্যে করা যাবে না। যার কারণে এই দুটাকে আলাদা করছে কি, এটা ডিসটেন্স ফ্যাক্টর, মানে ডিসটেন্সের উপর ডিপেন্ডস করবে এবং তাদের আলাদা নিজস্ব কি আছে, একটা স্বতন্ত্রতা আছে যে এটা সিসকো ডিভাইসের মধ্যে কি করা যাবে, শুধুমাত্র কনফিগার করা যাবে। যার কারণে এই তিনটাকে মানে তিনটাই তো রাউটিং কোড, ডাইনামিক রাউটিং, কিন্তু এই দুটাকে এদের মধ্যে আমরা কেন আলাদা নামকরণ করছি ডিসটেন্স ভেক্টর। ওকে, আবার অনেকগুলো কন্টেন্টে দেখবে যে ডাইনামিক লিখে আইজিপি আর ইজিপি ইউজ করে ডাইরেক্ট এগুলোতে চলে আসছে, এগুলো নিয়ে আবার কি করে না, আলাদা করে না, ডিসটেন্স বা লিংক স্টেট নিয়ে কথা বলে। আচ্ছা, তাহলে এটা আবার আসলো, একটু মনে রাখবেন, এগুলো নিয়ে ভাইবে প্রশ্ন করবে। আমি স্ট্যাটিক রাউটিং এর ডেফিনিশনটা আবার একটু রিপিট করাচ্ছি। স্ট্যাটিক রাউটিং আচ্ছা, আমার কথা মানে একটু ব্রেক করতে, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমি ওই ডিসটেন্স ভেক্টর ইয়ে নিয়ে কথা বলছি, কথাগুলো কি শোনা গেছে? হ্যাঁ, ওগুলা ঠিক আছে, ওগুলা শোনা গেছে। আচ্ছা, একটু করে ব্রেক দিলাম। আচ্ছা, এটা ছবি, আরেকটা ছবি দিলাম। এখন আমি আরেকটু থিওরি, আমরা প্রথম দিকে থিওরি কম পড়েছি তো, কম পড়াইছি, এখন আমার প্র্যাকটিক্যালটা হচ্ছে আসো। এখন একটু থিওরি গুলো বুঝতে, স্ট্যাটিক রাউটিং এর থিওরিটা আবার নেটওয়ার্কের ক্ষেত্রে যদি অল্প সংখ্যক রাউটার খুব কাছাকাছি থাকে তাহলে স্ট্যাটিক রাউটিং করা ভালো। যদি আপনার অল্প সংখ্যক রাউটার, সেক্ষেত্রে স্ট্যাটিক রাউটিং করা ভালো, ফলে ব্যান্ডউইথ যেমন কম খরচ হবে, সাথে নেটওয়ার্ক কি হবে, সিকিউর হবে। ওকে, যদি ছোট নেটওয়ার্ক হয় সেক্ষেত্রে স্ট্যাটিক রাউটিং ইজ দ্য বেস্ট। স্ট্যাটিক রাউট ব্যবহারের সুবিধা হলো রাউটিং এফিসিয়েন্সি। স্ট্যাটিক রাউটিং এর রাউটার খুব দ্রুত কাজ করে, ফলে নেটওয়ার্কে ব্যান্ডউইথ কম খরচ হয়। আর সিকিউরিটি ব্যাপার হচ্ছে এটা তো ওপেন না, তাই না, একদম সোর্স এবং ডেস্টিনেশন একদম ফিক্সড করে দেওয়া আছে, সেক্ষেত্রে এটা সিকিউরিটি একটু ভালো। আপনার ডেটা কোন পথে পরিবাহিত হবে তা নিয়ন্ত্রণ করতে পারেন, কিছু রাউট ম্যানুয়ালি কনফিগার করে। এটা একদম ম্যানুয়ালি করে দেওয়া হয়, সেই হিসেবে কি টোটাল ব্যাপারটা আপনি কন্ট্রোল করতে পারেন। স্ট্যাটিক রাউটার ব্যবহার কিছু অসুবিধাও আছে। অসুবিধার মধ্যে প্রথম অসুবিধা হলো মেইনটেনেন্স। নেটওয়ার্কের রাউট পরিবর্তিত হলে ম্যানুয়ালি তা পরিবর্তন করতে হয়। কোনো কারণে যদি রাউট চেঞ্জ হয় তখন আপনাকে আবার কি করতে হবে, ম্যানুয়ালি এটা চেঞ্জ করে দিতে হবে। ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে এটি করা সম্ভব হলেও বড় নেটওয়ার্কের ক্ষেত্রে তা কঠিন হয়ে দাঁড়ায়। কারণ ম্যানুয়ালি কাজ, যে কোনো কাজে অটোমেশন যত হবে তত কাজ সহজ হবে। যত বেশি ম্যানুয়ালি করবে তত বেশি কি হয়ে যাবে, একটু চেঞ্জ হলে আপনাকে আবার ম্যানুয়ালি উঠে কাজ করতে হবে।
আচ্ছা, রিপ ভার্সন 2 নিয়ে একটু কথা বলি। রিপ হলো রাউটিং ইনফরমেশন প্রোটোকল। রিপ একটি ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল যা হপ কাউন্টের উপর ভিত্তি করে কাজ করে। ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের মাধ্যমে রাউটার জানতে পারে নেটওয়ার্কের প্রতিবেশী রাউটার সম্পর্কে। আচ্ছা, ওই সেম কথা এগুলো আগে বারবার বলছি। এটা ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল যা হপ কাউন্টের উপর ভিত্তি করে কাজ করে, এবং ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের মাধ্যমে রাউটার জানতে পারে নেটওয়ার্ক প্রতিবেশী রাউটার সম্পর্কে। রিপ নিয়মিত নেটওয়ার্ক আপডেটের অ্যাডভার্টাইজমেন্ট করে। আমাদের মিট ডিসকানেক্ট হয়ে যাবে এখন। হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেলে আপনারা আবার কানেক্ট, আমি নতুন লিংক দিব। আচ্ছা, রিপ নিয়মিত নেটওয়ার্ক আপডেটের অ্যাডভার্টাইজমেন্ট করে এবং এই অ্যাডভার্টাইজমেন্ট প্রতি 30 সেকেন্ডে পাঠায়। এটি ম্যাট্রিক্সে মান গণনা করার জন্য হপ কাউন্ট ব্যবহার করে, যা নেটওয়ার্কের কাছে পৌঁছানোর সর্বোত্তম পথ কি করে নির্ধারণ করে। রিপের সর্বোচ্চ 15টা রাউটার সমর্থন করে, এটা যে কেউ কষ্ট করতে পারে, এটা মাথায় অবশ্যই রাখতে হবে। সর্বোচ্চ কয়টা? 15টা। 16তম হপ বা রাউটার অপরিশীলিত বা অনির্ধারিত বলে বিবেচিত হয়। সুতরাং রিপ ছোট নেটওয়ার্কের দক্ষতার সাথে কাজ করতে পারে। মিটিংটা শেষ হয়ে যাচ্ছে, আমি নতুন লিংক দিচ্ছি। আচ্ছা, আমরা রিপ ভার্সন 2 তে ছিলাম। রিপ সর্বোচ্চ 15টা রাউটার সমর্থন করে এবং 16তম হপ বা রাউটার অপ্রচলিত বা অনির্ধারিত বলে কি হয় বিবেচিত হয়। রিপ ছোট নেটওয়ার্কে দক্ষতার সাথে কাজ করে। আচ্ছা, রিপের 3টে সংস্করণ বা 3টে ভার্সন আছে, IPv4, রিপ ভার্সন 1, রিপ ভার্সন 2 এবং রিপ এনজি বা রিপ পরবর্তী নেক্সট জেনারেশন পর্যন্ত IPv6 দ্বারা বাস্তবায়িত হয়। আর রিপ এনজি একটা আছে নেক্সট জেনারেশন রিপ, যেটা IPv6 ইউজ হবে। রিপ ভার্সন 1 ক্লাসফুল নেটওয়ার্কে অ্যাডভার্টাইজেস এবং সাবনেট সাপোর্ট করে না। আবার হইলো রিপ ভার্সন 1টা এই সাবনেট মাস্ক বা সাবনেটিং সাপোর্ট করে না, যার কারণে আমরা কি করে নাই, রিপ ভার্সন 1টা করে নাই বা রিপ ভার্সন 1টা ইউজ করা হয় না। অর্থাৎ সিআইডি এর ভ্যালু বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলা ছাড়া বাকিগুলো কি করে না, সে সাপোর্ট করে না। মানে অনলি ডিফল্ট গুলোকে সাপোর্ট করে। হ্যাঁ হ্যাঁ, মানে ক্লাসফুল নেটওয়ার্কে অ্যাডভার্টাইজার সাবনেট সাপোর্ট করে না, সেজন্য আসলে রিপ ভার্সন 1 ইউজ করা হয় না। রিপ ভার্সন 2 এসে সেই ল্যাকিংসটা দূর করে, সেই হিসেবে আমরা সবাই কি করাই, রিপ ভার্সন 2 করে। কারণ ডাইনামিক রাউটিং এ আমাদের ক্ষেত্রে অবশ্যই কি হবে, সাবনেটিং
প্রোটোকলটা ইউজ হবে। রিপের বৈশিষ্ট্য, রিপ একটি ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, ছোট নেটওয়ার্কের জন্য রিপ উপযোগী। রিপ প্রতি 30 সেকেন্ড পর পর তার রাউটিং টেবিলের প্রতিবেশী রাউটারের কাছে শেয়ার করে। প্রতি 30 সেকেন্ডের পর পর সে কি করে, প্রতিবেশী রাউটারের রাউটিং টেবিলের কাছে কি করে, শেয়ার করে। রিপবস 1 সাবনেটিং সাপোর্ট করে না, তবে রিপবস 2 সাবনেটিং সাপোর্ট করে। রিপের 3টে সংস্করণ, আবার রিপিট হয়েছে কথাগুলা। রিপ কনসেপ্ট, আমরা রিপ সম্পর্কে মোটামুটি অনেক কিছু জেনেছি। আমরা জেনেছি কিভাবে রিপ কাজ করে, রিপ কিভাবে রাউটিং এর লুপ সৃষ্টি করে এবং তা কিভাবে এই লুপ প্রিভেনশন করা যায় তাও আমরা দেখেছি। আচ্ছা, আবার আমরা দেখবো কিভাবে রিপ কনফিগার করা। আচ্ছা, এখানে আমরা রিপ কিভাবে কনফিগার করা হয় সেটা দেখে ফেলছি। হ্যাঁ, এই কন্টেন্ট এখানে শেষ। আমাদের আরো একটা কন্টেন্ট আছে, একটু আগাইনি, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এটা প্র্যাকটিক্যাল করব। আমাদের এখানে আচ্ছা, আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমরা এই হাইব্রিড নেটওয়ার্ক হইলে ওএসপিএফ যে কনফিগারেশনটা করতেন, হ্যাঁ, বিজিবি যে কনফিগারেশনটা করছেন, এক পাশে ওএসপিএফ করবেন আর এক পাশে বিজিবি করবেন। এরপরে দোনোটার মধ্যে এ পাশের রাউটারের সাথে ওই পাশের রাউটারের মধ্যে কি করে দিবেন, কানেক্টিভিটি এস্টাবলিশ করে দিবেন। আমি একটু আইডিয়া দিই, প্রয়োজন আমি ভিডিও, মনে করেন এই পাশে ওএসপিএফ করলেন, এন্ড এই পাশে যে রাউটারটা আর এই পাশে বিজিবি করলেন, এন্ড এই পাশে যে রাউটারটা, এই দুইটার মধ্যে আরেকটা রাউটিং দেখাই দিবেন। তাহলে কি হয়ে যাবে, এই সমস্ত সোর্সের রিকোয়েস্টগুলা এখানে তো ডাইনামিক রাউটিং, তাই না? এটাও ডাইনামিক রাউটিং, এন্ড তারা নিজেদের ভিতরে ডাইনামিক রাউটিং হয়ে গেল, এটা ভিতরে হয়ে গেল। এখন যখন এর মধ্যে আপনি কানেক্টিভিটি এস্টাবলিশ করাই দিবেন, এটাও একটা রাউটিং করতে হবে। যে কোনো রাউটিং, রিপ ভার্সন 2 করতে পারেন, ডাইনামিক রাউটিং এ যে কোনো কিছু করতে পারেন। করে দিলে কি হয়ে যাবে, এখন এই সমস্ত রিসোর্সের ডাটা এই নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ হয়ে যাবে। কিন্তু বিজিবি করা যাবে না তো নাকি? না, বিজিবি করা যাবে না। আচ্ছা, বাকি যে কোনোটা করা যাবে, বাকি যে কোনো কিছু করা যাবে। তাহলে এটা হইলো, তাহলে কি হয়ে গেল, এটা হাইব্রিড নেটওয়ার্ক হয়ে গেল। হ্যাঁ, প্রয়োজন আমি একটা ভিডিও দিয়ে দিব, আপনারা সেই ভিডিও দেখে করবেন, এটা হোমওয়ার্ক থাকলো। তাহলে আমরা এরপরে এখানে আমাদের বাকি আছে নেটটা, বাকি আছে এসিএল বাকি আছে। আচ্ছা, এর আগে আমি এটা থিওরিটা একটু শেষ করে ফেলি, ভিলেন এবং অ্যাডভান্টেজ অফ ভিলেন। হ্যাঁ, প্র্যাকটিক্যালটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব। তাহলে ভিলেন বা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভিলেন হলো এমন এক ধরনের টেকনোলজি যাহার সাহায্যে একটা সুইচের সাথে সংযুক্ত কম্পিউটার সমূহকে লজিক্যালি একাধিক গ্রুপে বিভক্ত করে আলাদা আলাদা ল্যান হিসেবে বিবেচনা করা যায়। আবার রিপিট করি, ভিলেন হলো এমন এক ধরনের টেকনোলজি যার সাহায্যে একটি সুইচের সাথে সংযুক্ত কম্পিউটার সমূহকে লজিক্যালি কি করা যায়, জয়েন হচ্ছে না। আচ্ছা, জয়েন রিকোয়েস্ট মানে পরে দিছে। আচ্ছা, এখন জয়েন হয়েছে। ভিলেন হলো এমন এক ধরনের টেকনোলজি যার সাহায্যে একটি সুইচের সাথে সংযুক্ত কম্পিউটার সমূহকে লজিক্যালি একাধিক গ্রুপে কি করা যায়, আলাদা আলাদা ল্যান হিসেবে বিবেচনা করা যায়। খেয়াল করেন, এটা যদি একটা সুইচ হয়, হ্যাঁ, এটা কি হয়, একটা যদি এটা একটা সুইচ হয়, মনে করেন এই সুইচটা 4টা পোর্ট, কয়টা পোর্ট, 4টা পোর্ট। আচ্ছা, এখন এক একটা সিসকো সুইচের দাম 60-70 হাজার লাখের উপরে। হ্যাঁ, এখন আপনারা যখন জবে যাবেন, এই এক একটা সুইচ থেকে মনে করেন এই সুইচ থেকে 128 জনকে কানেকশন দেওয়া হচ্ছে, এই সুইচ থেকে 128টা কানেক্টিভিটি আছে। ওকে, এই সুইচ থেকে আরেকটা সুইচে যাবে, ভাগটাগ হয়ে কয়টা হবে, 128টা কানেক্টিভিটি যাবে। এখন
এই 128 জনের মধ্যে যে কেউ যদি ব্রডকাস্ট করে, তাহলে কে ব্রডকাস্ট করতেছে সেটা কি করা যাবে না, ফাইন্ড আউট করা যাবে না। এখন আমরা যেটা করি 16টা বা কেউ করে 32টা, কেউ করে কি আরো বেশি বা আরো কম, মনে করেন 16 জন ইউজার নিয়ে একটা ভিলেন করলাম, 16 জন করে কি করলাম, একটা ভিলেন করলাম, ভার্চুয়াল লোকাল এরিয়া ল্যান্ড করলাম। এখন এই 16 জনের ভিতরে কোনো প্রবলেম হলে শুধুমাত্র এরাই কি হবে, এফেক্টেড হবে, বাকি এরা কি হবে না, এফেক্টেড হবে না। তাহলে কি হলো, একই ল্যানের ভিতর থাকার পরেও লজিক্যালি তাদেরকে আমরা কি করে ফেলছি, সেপারেট করে ফেলছি। তারা কিন্তু সবাই একই ল্যান থেকে কানেক্টেড, তাদেরকে আমি কি করে ফেলছি, লজিক্যালি সেপারেট করে ফেলছি। এবং এই 16 জনের ভিতর থেকে ব্রডকাস্ট হলো বা যে কোনো ধরনের কিছু হলো, এটা 16 জনের বাহিরে কি হবে না, বাকিরা আক্রান্ত হবে না। তো অনেক আইএসপি যেটা করে 16 জন করে 4 জন করে অনেকে আবার সিঙ্গেল ভিলেন করে, একদম প্রত্যেকজনকে আলাদা আলাদা ভিলেন করে, যেন একটা সিঙ্গেল ক্লায়েন্টের সাথে আরেকটা সিঙ্গেল ক্লায়েন্ট থেকে কি না হয়, প্রবলেমটা না হয়। এটা হলো ভিলেনের একটা কনসেপ্ট। ওকে, আমি এবার আরেকটা কনসেপ্ট, এটা হচ্ছে আইএসপির কনসেপ্টে বুঝে নাও। একটা এবার আসি, মনে করেন কিসের, কর্পোরেট অফিসের কনসেপ্ট বুঝে নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালটা করব। মনে করেন এই এরা যেহেতু একই লাইনে কানেক্টেড, তাই না, একটা লাইন। আচ্ছা, এখন এই মনে করেন আইটিতে আছে, এই মনে করেন ফাইন্যান্সে আছে, উনি মনে করেন অ্যাকাউন্টিং চালাচ্ছে। এখন যেহেতু সবাই সেম ল্যানে আছে, তাহলে আইটি কি করে ফেলতে পারতেছে, এদের অ্যাক্সেস নিয়ে ফেলতে, এদের পিসির অ্যাক্সেস পাই যাচ্ছে, আইটি আবার এদিকে অ্যাকাউন্টস এর অ্যাক্সেসও পাই যাচ্ছে, অ্যাকাউন্টস আবার এদিকে মার্কেটিং এর ইনফরমেশন পেয়ে যাচ্ছে। এটা সিকিউরিটি হ্যাম্পার হয়ে যাচ্ছে, একজন আরেকজনের টিকটক অ্যাক্সেস করে ফেলতেছে। তাহলে এখন ফিজিক্যালি তারা যেহেতু সেম লাইনে কানেক্টেড, লজিক্যালি আমি যদি এদেরকে একটা আলাদা ভিলেন দিই 1 দিই, এদেরকে যদি আলাদা ভিলেন 2 দিই, এদেরকে যদি আলাদা ভিলেন 3 দিই, হ্যাঁ, তারা ফিজিক্যালি একই লাইনের সাথে কানেক্টেড, কিন্তু লজিক্যালি আমি তাদেরকে কি করে ফেললাম, সেপারেট করে ফেললাম। এখন কি হবে, 1 2 এর পিসির অ্যাক্সেস পাবে না, 2 3 এর পিসির অ্যাক্সেস পাবে না, মানে কেউ কারো কি পাবে না, অ্যাক্সেস পাবে না। এটাই হলো ভিলেনের কি মূল উদ্দেশ্য। ফিজিক্যালি সেম নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকিও কি লজিক্যালি তারা কি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। আমরা ল্যাবে একদিন প্র্যাকটিস করছি না, সেম নেটওয়ার্কে পিং পাচ্ছে, এন্ড আমরা ভিলেন করে সবাইকে আলাদা করে দিতে পারবো, কেউ কারোর সাথে কি পাবে না, কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারবে না। এটাতে সিকিউরিটি কি পাবে, বৃদ্ধি পাবে। এটাই হলো ভিলেনের কনসেপ্ট। আমরা মানে যদি সেম পোর্ট থেকে যদি হয়, যেটা বলতে চাইছিলাম, মানে এখানে যদি সেম পোর্ট থেকে কি আবার দুইটা আলাদা করা যাবে, না পোর্ট আলাদা থাকতে হবে? সেম পোর্ট থেকে, হ্যাঁ সেম পোর্ট থেকেও আলাদা আলাদা ভিলেন করে দেওয়া যাবে। এখানে যেটা বুঝেছিলাম, এই পোর্ট থেকে মনে করেন এই সুইচের পোর্ট থেকে গিয়ে এসে আরেকটা সুইচে লাগলো, হ্যাঁ, বা রাউটারে গিয়ে আবার সেপারেট হয়েছে সবাই, এরপর আমি আলাদা করে 128টা কানেক্টিভিটি দিছি এই পোর্ট থেকেই। ও, একটা পোর্ট থেকে 128টা, আমরা তো আছে পুরো লাইন, পুরো সুইচ থেকে 128টা। না, একটা পোর্ট থেকে মনে হয় 128টা। ঠিক আছে, এরপরে এই 128 জনকে কি করে ফেলা যাবে, আলাদা আলাদা ভিলেনে রেখে সেপারেট করে ফেলা যাবে। একটা পোর্টের ভিতরে তারা ডিফারেন্ট থাকবে, হ্যাঁ, একটা পোর্টের ভিতরে থেকেও তারা কি হবে, একজন আরেকজনের সাথে কানেক্ট হবে না। মানে ফিজিক্যালি সেম নেটওয়ার্কের থেকেও লজিক্যালি তাদেরকে আলাদা করে দেওয়া হবে। আচ্ছা, ল্যানের পূর্ণরূপ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার কিছু নেটওয়ার্ক ডিভাইসকে একত্রিত করে যে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে ল্যান বলে। মানে ভিলেন বোঝানোর জন্য আমি প্রথম ল্যান থেকে আসতাম, আবার এখন থিওরি পড়াচ্ছি। একটি অফিসের একাধিক কম্পিউটার সমূহকে যদি আমরা এক বা একাধিক সুইচের সাহায্যে সংযুক্ত করি, একটি নেটওয়ার্ক গড়ে তুলি, তাকে কি বলতেছে, ল্যান বলা হয়। এই সুইচের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটার একই ব্রডকাস্ট ডোমেইনে থাকে।
আমরা ব্রডকাস্ট আর পড়ছিলাম না, ওই কনসেপ্টটা আবার রিপিট করাচ্ছি। এই সুইচের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটার একই ব্রডকাস্ট ডোমেনের অধীনে থাকে। অপরদিকে ভিলেন হলো এমন এক ধরনের টেকনোলজি যার সাহায্যে একটি সুইচের সাথে সংযুক্ত কম্পিউটার সমূহ লজিক্যালি একাধিক গ্রুপে বিভক্ত করে আলাদা আলাদা ল্যান হিসেবে কি করা হয়, বিবেচনা করা হয়। ভিলেন হলো এমন এক ধরনের টেকনোলজি যার সাহায্যে একটি সুইচের সাথে সংযুক্ত কম্পিউটার সমূহকে লজিক্যালি আলাদা আলাদা গ্রুপে বিভক্ত করে আলাদা আলাদা ল্যান হিসেবে কি করা হয়, বিবেচনা করা হয়। একই সুইচের সাথে কানেক্টেড হইলে প্রথমত হয়ে যাওয়ার কথা কি ল্যান, প্রথমত হয়ে যাওয়ার কথা কি সে ল্যান। তারা এই ক্লায়েন্ট সবাই একই সুইচের সাথে কানেক্টেড, কিন্তু লজিক্যালি তাদেরকে সেপারেট করে দিব, এই কনসেপ্টটা হইলো কি ভিলেন। এবং ফিজিক্যালি একই সুইচে থাকবে কিন্তু লজিক্যালি একাধিক সুইচ হিসেবে কাজ করবে। তাহলে ফিজিক্যালি সুইচ একই থাকবে কিন্তু লজিক্যালি আলাদা সুইচের মতো সে কি করবে, কাজ করবে। এটাই হলো ভিলেন বা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এক্ষেত্রে লজিক্যালি বিভক্ত সাব নেটওয়ার্ক গুলো একটি পৃথক ব্রডকাস্ট ডোমেন হিসেবে বিভক্ত হবে। যখন লজিক্যালি তাদেরকে আলাদা করে দিব তখন প্রত্যেকটা আলাদা আলাদা ব্রডকাস্ট ডোমেন হিসেবে কি হবে, বিবেচিত হবে। ভিলেনের সুবিধা আর অসুবিধা। হ্যাঁ, প্রথম হলো কস্ট রিডাকশন। আমাদেরকে লজিক্যালি আলাদা করে দিচ্ছি, আমাদেরকে আর ফিজিক্যাল ডিভাইস কিনে আলাদা করাইতে হয় নাই, তাহলে আমাদের খরচ বাঁচলো। নন ভিলেন নেটওয়ার্কে একাধিক ল্যান বা সাব নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা সুইচের প্রয়োজন হয়, কিন্তু ভিলেন বেসড নেটওয়ার্কে একটি সুইচ ব্যবহার করে একাধিক ভিলেন বা সাব নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। এতে করে নেটওয়ার্কের কস্ট উল্লেখযোগ্য হারে কি পায়, হ্রাস পায়। নন ভিলেন নেটওয়ার্ক, যদি ভিলেন না থাকে নেটওয়ার্কের মধ্যে একাধিক ল্যান বা সাব নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা সুইচের প্রয়োজন হয়, কিন্তু ভিলেন বেসড নেটওয়ার্কে একটি সুইচ ব্যবহার করে একাধিক ভিলেন বা সাব নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। এতে করে আমাদের খরচটা সেভ হয়। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এন্ড এক্সপানশন, যদি একটি অফিসের একাধিক শাখা বা বিল্ডিং থাকে তাহলে প্রতিটি বিল্ডিং এর কিছু কমন ডিপার্টমেন্ট, আইটি, অ্যাডমিন, অ্যাকাউন্টস থাকতে পারে। এই ধরনের কর্পোরেট নেটওয়ার্কে ভিলেন ব্যবহার করে আলাদা আলাদা বিল্ডিং এর একই ধরনের ডিপার্টমেন্ট গুলোকে লজিক্যালি একই ল্যান বা সাব নেটওয়ার্কে রাখা যায়। এখন আইটির জন্য আলাদা সুইচ কিনে, অ্যাডমিনের জন্য আলাদা সুইচ, অ্যাকাউন্টের জন্য আলাদা সুইচদের খরচটা না করে একই সুইচ দিয়ে আমি তাদেরকে লজিক্যালি আলাদা করে দিচ্ছি, তাহলে আমার কষ্ট কি হলো, সেভ হলো। আচ্ছা, এরপরে ওই কথাটা ব্রডকাস্টের একটা কথা বলি না, ব্রডকাস্ট স্ট্রম মিটিগেশন হয়। এক ধরনের অ্যাটাক বা এক ধরনের ইস্যু আসে নেটওয়ার্কের মধ্যে, ব্রডকাস্ট করে। হ্যাঁ, তো এটা মিটিগেশন হয়, এটা রোধ হয়। ভিলেনের সাহায্যে একটি সুইচের সাথে সংযুক্ত ডিভাইস সমূহকে একাধিক লজিক্যাল গ্রুপ বা সাবনেটওয়ার্কে বিভক্ত করলে ব্রডকাস্ট ডোমেইনটিও বিভক্ত হয়ে যায়। এরপরে ব্রডকাস্ট ডোমেইনের আকার ছোট হয় এবং একটি ডোমেইনের ব্রডকাস্ট প্যাকেট আরেকটি ডোমেইনে যেতে পারে না। যেহেতু আমরা প্রত্যেককে সেপারেট সেপারেট ভিলেন করে দিছি, একটা ভিলেনের ব্রডকাস্ট আরেকটা ভিলেনের ব্রডকাস্ট কি করতে পারে না, যেতে পারে না। এতে করে নেটওয়ার্কের ইফিসিয়েন্সি কি পায়, বৃদ্ধি পায়। যদি আলাদা না করতাম তাহলে টোটাল সুইচ মিলিতে একটা ব্রডকাস্ট, তাহলে ওই সুইচের ভিতরে যদি 500 ইউজার থাকে সমস্ত ব্রডকাস্ট সুইচের মধ্যেই থাকবে, তখন কি হবে, আমাদের নেটওয়ার্ক এফিসিয়েন্সিটা কমে আসবে। সিকিউরিটি, ওই সিকিউরিটির ব্যাপারটা, আইটি অ্যাডমিনের অ্যাক্সেস পাচ্ছে না, অ্যাডমিন আইটির অ্যাক্সেস পাচ্ছে না, অ্যাকাউন্টস মার্কেটিং অ্যাক্সেস পাবে না, মার্কেটিং অ্যাকাউন্টসের অ্যাক্সেস পাবে না। এটাতে কি বাড়ে, আমাদের নেটওয়ার্কের সিকিউরিটিটা বাড়ে। আপনাদের এই পয়েন্টগুলো আমি পিডিএফ গুলো দিয়ে দিব। ভিলেন নিয়ে যে কেউ প্রশ্ন করতে পারে, তাহলে ভিলেন কি ডেফিনেশনটা বলা, ভিলেনের সুবিধা কি সেগুলা বলা, টোটাল ব্যাপারটা বুঝাই দেওয়া, একটা ব্যাপার থাকে। তাহলে এটা এতটুকু পর্যন্তই। ভিলেনের কোনো অসুবিধা নাই, প্রবলেম না, ভিলেনের খুব একটা অসুবিধা যে আছে এরকম নাই। ভিলেন করলে নেটওয়ার্ক এফিসিয়েন্সি অনেক ফাস্ট, অনেক বাড়ে। হ্যাঁ, সবাই কি করে, ভিলেন করতেই হয় বড় নেটওয়ার্কের ক্ষেত্রে। এক্ষেত্রে সুবিধা অসুবিধা না বললেই চলে আর কি। ঠিক আছে, কারণ প্রথম তো কনসেপ্ট ছিল ল্যান, এখন একই সুইচ দিয়ে আমি মাল্টিপল সুইচের কাজ করতেছি, এটাই হলো কি ভিলেন। তাহলে এটা আমাকে তো বিশাল একটা অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ ভিলেনের কনফিগারেশন করব। এখানে আমাদের এসিএল বাকি আছে, নেট বাকি আছে, সেগুলো করব। হ্যাঁ,
আস্তে আস্তে আগাচ্ছি। আর হচ্ছে মনে হয় আপনাদের রিয়াদ সাহেব আপনাদের গ্রুপে মেসেজ করছিল নেক্সট ক্লাসে যেন সবাই থাকেন ফিজিক্যালি। আচ্ছা আর যদি ওই ধরনের ইস্যু আসে, আন্দোলন যদি চলে, তখন ওইটা পরশুদিন ডিসিশন নেওয়া যাবে। দুপুরের আচ্ছা দিকে মেসেজ দিবেন আর কি, হ্যাঁ বিকেলের দিকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। হ্যাঁ, ওকে ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।